ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরুর আগে আপনাদের কিছু কথা না বললেই না, এবং এই কথাগুলো যদি না বলি ঘটনা শুনতে ভালো লাগবে না। আমার দাদু এবং আমার নানু আপন চাচাতো ভাই ছিলেন। আমার নানুরা 4 ভাই ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে ছোট ভাই রনি। ঘটনাটি রনি নানুর স্ত্রী মানে আমার ছোট নানির সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। 2016 সাল, তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী হওয়ায় বাবার সাথে আমাদেরও বদলি হয়ে নানান জেলাতে বাসা ভাড়া নিয়ে থাকতে হতো। বেশ ভালোই কাটছিল আমার শৈশবের দিনগুলো। হঠাৎ একদিন বাবার ডাক আসে সরকার থেকে। সরকারি কাজে বাবার বিদেশ যেতে হবে। আসলে এটি ছিল বিদেশে একটি কোম্পানির চাকরি, যা পাওয়ার জন্য বাবা চেষ্টা করছিলেন এবং পেয়েও যান। সেখানে বাবাকে সরকারিভাবে পাঠানো হবে 4 বছরের জন্য। বেশ ভালো বেতন, তাই বাবা সেখানে যেতে চান। বাবা আমাদের গ্রামের বাড়িতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে বলে, কারণ এখানে আমরা নতুন, তেমন কিছু ভালোভাবে চিনি না। আর গ্রামের বাড়ির আশেপাশে থাকলে আমরা সেখানে দাদু ও নানুর বাড়ির সাহায্য পাব। যেমন ভাবা তেমন কাজ। পুরো বিষয়টি আমরা আমার নানু ও দাদু বাড়িতে জানাই। আমার ভেবে খুব আনন্দ হচ্ছিল যে আমরা দাদু বা নানু বাড়ির কাছেই থাকব। এমনি এক রাতে আমার ছোট নানি স্বপ্ন দেখে। স্বপ্নটি ছিল খানিকটা এমন: বাড়ি ভাড়া নেয়ার জন্য বাড়ি খুঁজতে খুঁজতে তিনি একটি বাড়ির সন্ধান পান। সেখানে গিয়ে তিনি দেখতে পান বেশ সুন্দর একটা বাড়ি, চারিদিকে বেশ সুন্দর পরিবেশ। বাড়িটির ভেতরে গিয়ে তিনি দেখেন 3টি রুম আছে এবং প্রত্যেকটি রুমে কবরের লাশ নিয়ে যাওয়া একটি করে খাটলি পাতা রয়েছে। তার পাশে আগরবাতি জ্বালানো আছে এবং কাফনের কাপড় প্রস্তুত করা আছে। মনে হচ্ছে বস্তুগুলো কারো মৃত্যুর জন্যই অপেক্ষা করছে। এরপর তার ঘুম ভেঙে যায়। তিনি এই স্বপ্ন খুব একটা আমলে নেননি, কিন্তু তিনি পরপর বেশ কিছুদিন একই স্বপ্ন দেখতে লাগলেন। তাও তিনি তেমন কিছু মনে করলেন না। এরপরেই ঘটে মর্মান্তিক ঘটনা। আমার বড় বাবা আপন চাচা ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার কাজের জন্য অনেক রাতে বাড়ি ফিরতেন। সেরকম এক রাত ছিল সেদিন। চাচা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে চাচির সাথে খেতে বসেন। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যান তারা। চাচি ঘুমিয়ে পড়েন, কিন্তু চাচার মন কেমন অস্থির অস্থির করছিল। তিনি স্থির থাকতে পারছিলেন না। তার বুকে ব্যথা শুরু হয়। তিনি ভাবেন গ্যাসের জন্য বুক হয়তো ব্যথা করছে। তিনি বিছানা থেকে উঠে ঔষধ খান। আবার তিনি বিছানাতে শুয়ে পড়েন, কিন্তু তার ব্যথা যেন থামছেই না। এক পর্যায়ে তিনি বুকে হাত দিয়ে কাতরাতে থাকেন। পাশে শুয়ে থাকা চাচির ঘুম ভাঙলে তিনি চাচাকে এমন অবস্থার কারণ কি জানতে চাইলে চাচা বলেন, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। আমার বুকে কেউ যেন হাতুড়ি ঢুকিয়ে দিয়েছে এবং সবকিছু টিপে ধরে রেখেছে। বুকের ভেতর সবকিছু যেন ছিঁড়ে যাচ্ছে। চাচি পাশের বাড়িতে সাহায্য চাইতে যায় এবং ফিরে এসে দেখে চাচার চেহারায় এক মারাত্মক ভয়, এবং সেই ভয় নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আগেই বলেছি বাবার সাথে আমরাও অন্য জেলায় থাকতাম, তাই খবর পেয়ে সেখান থেকে ছুটে আসি চাচার বাড়িতে, কষ্ট আপনজনের সাথে ভাগাভাগি করে নিতে। সবাই ভাবছিল চাচা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, কিন্তু তখন কেই বা জানত তার মৃত্যুর আড়ালে এত বড় রহস্য লুকিয়ে আছে। আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। বাবার ছুটি শেষ হবার কারণে আমরাও ফেরত আসি। কিছুদিন বেশ ভালোই কাটতে থাকে আমাদের। চাচার মৃত্যুর 17 দিন পর ঘটে আরেকটি রক্তহীন করা ঘটনা। আমার নানুদের মধ্যে যিনি সবচাইতে বড়, তার একটি ছেলে ছিল, তার নাম সোহেল। বেশ পরিশ্রমী ছেলে ছিল সোহেল। ছিল কেন বলছি তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, সোহেল মারা গিয়েছে। চাচার মৃত্যুর পর ছোট রানী আবার সেই একই রকম স্বপ্ন দেখেন, কিন্তু এবার বাড়িটিতে 3টি ঘরের বদলে 2টি ঘর এবং 2টি ঘরে 2টি খাটলি, আগরপাতি, কাফনের কাপড় সব আগের মতোই সাজিয়ে রাখা হয়েছে। ছোট রানী তেমন কিছুই বুঝতে পারছিলেন না। স্বপ্নের ব্যাখ্যাও তিনি বের করতে পারছিলেন না। যাই হোক, সোহেল সেদিন তার সব কাজ শেষ করে এসে তার মাকে বলে, মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি ভাত রান্না করো, আমি ডাক্তার দেখিয়ে আসি, এসে ভাত খাবো। এরপর সোহেল ডাক্তার দেখাতে যায় হাসপাতালে। এর পরেরটুকু শুনুন প্রত্যক্ষদর্শীর ভাষায়, যারা ওই হাসপাতালে অবস্থান করছিল। ছেলেটি হাসপাতালে আসার পর থেকেই কেমন অদ্ভুত আচরণ করছিল।
দেয়ালে মাথা লাগিয়ে বাড়ি মারছিল। আমরা ওকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই ওকে থামিয়ে রাখতে পারছিলাম না। একসময় ও নিজেকে ছাড়িয়ে নিয়ে মাটির ওপর চরম কষ্ট নিয়ে দাপাদাপি শুরু করে। কখনো নিজের হাত ধরে, কখনো পা, কখনো মাথা দাপাদাপি করতে থাকে। ওকে দেখে মনে হচ্ছিল ও খুব কষ্ট পাচ্ছে। একসময় সবকিছু শান্ত হয়ে যায়। আমরা ওকে তুলে নিয়ে যাই ডাক্তারের কাছে, কিন্তু আমাদের অবাক করে দিয়ে ডাক্তার ওকে মৃত ঘোষণা করে। কোনো একভাবে সোহেলের বাড়ির লোক ব্যাপারটি জানতে পারে। সোহেলের লাশ বাড়িতে আনা হয়। কি করুণ অবস্থা হয়েছে তার চেহারার। কপাল ফেটে রক্ত বেরিয়ে গেছে, পুরো শরীরে ছোপ ছোপ দাগ, যেন তাকে পিটিয়ে মারা হয়েছে। কিন্তু তার বাড়ির সব লোকেরা ব্যাপারটি স্বাভাবিকভাবে নিল। লাশ গোসল করিয়ে, জানাজা পড়িয়ে দাফনের কাজ শেষ হয়। সোহেলের এমন মৃত্যু তার মা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এর মাঝে বাবা বিদেশে যাবেন না ঠিক করেন। তিনি আমাদের ছাড়া এতদিন বিদেশে থাকতে পারবেন না। চাচা মারা যাবার পর থেকেই আব্বু কেমন যেন সেন্সিটিভ হয়ে যায়। ছোট নানি কিছুটা উপলব্ধি করতে পারেন তার সাথে কি ঘটেছে। স্বপ্নে দেখা রুমগুলোর সাথে একটি করে মৃত্যুর সম্পর্ক। কিন্তু কেন এমন মৃত্যু? আমি বা কেন স্বপ্ন দেখছি? বিভিন্ন প্রশ্নের মায়াজালে আটকে যান তিনি। এভাবে কেটে যায় প্রায় 2 বছর। ছোট নানিও এর মাঝে কোনো স্বপ্ন দেখেননি। আমাদের সাজানো গোছানো সংসার বেশ ভালোই কাটছিল দিনগুলো। বাবা অন্যান্য দিনের মতোই সকালে অফিসে যায় এবং দুপুরে ফিরে আসে। এমনি একদিন বাবার মুখটা কেমন গম্ভীর হয়ে আছে। আম্মু বাবাকে কারণ জিজ্ঞাসা করতেই বাবা বললেন, আমাকে এবার নিশ্চিতভাবে বিদেশ যেতে হবে। অফিস থেকে অর্ডার পাশ করে দিয়েছে। আমাকে 1 বছর থাকতে হবে দেশের বাইরে। পিছিয়ে আসার সুযোগ নেই। আমি না গেলেই নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের গ্রামের বাড়ির ওখানে পাঠিয়ে দেব। ওখানে তোমরা ভালোই থাকবে। আমি গ্রামের বাড়িতে খবর দিয়ে দিচ্ছি, ওরা আবার বাড়ি ভাড়া নেওয়ার জন্য খোঁজ করবে। যেমন কথা তেমন কাজ। আমার নানু ও দাদু বাড়ির লোকেরা আশেপাশের ভাড়া বাড়ির খোঁজ খবর নিতে থাকে, কিন্তু সহজে মনের মতো বাড়ি পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে ছোট নানি সেই একই স্বপ্ন বারবার দেখা শুরু করেন। কিন্তু এইবার বাড়ির মধ্যে ছিল মাত্র একটি রুম। সেই রুমের মধ্যে একটি খাটলি পাতা রয়েছে, পাশে কাফনের কাপড় প্রস্তুত করা হয়েছে এবং আগরবাতি জ্বলছে। ছোট নানির ঘুম ভাঙলে তিনি বেশ চিন্তায় পড়ে যান, কারণ প্রথমবার এবং দ্বিতীয়বার এই রকম একই স্বপ্ন দেখার পর কেউ না কেউ প্রাণ হারিয়েছে। তিনি বুঝতে পারেন এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। মানুষ কি নাকি ভাববে, তাকে পাগল বলবে, এই ভেবে তিনি এই ঘটনাগুলো স্বপ্নের কথা কাউকে বলতে পারছিলেন না। তিনি চিন্তিত হয়ে পড়েন যে এবার কারো প্রাণ যেতে চলেছে। এমনি একদিন ছোট রানীর 2 ছেলের মধ্যে ছোট ছেলে পরশ এবং তার 4 বন্ধু মিলে একটি বিলের মধ্যে যায় গোসল করতে। তারা 5 বন্ধু মিলে বেশ মজা করছিল সেখানে। কথায় কথায় পরশ এবং অন্যান্য বন্ধুরা বাজি ধরে যে সে নির্দিষ্ট দূরত্বের একটি বাঁশকে দুজনের মধ্যে কে আগে গিয়ে ধরতে পারে। যেমন ভাবা তেমন কাজ। এখানে বলে রাখা ভালো, পরশ বেশ ভালোই সাঁতার জানত। ওরা দুজন প্রতিযোগিতা শুরু করলে পরশ বেশ খানিকটা এগিয়ে যায়। প্রায় অর্ধেকের বেশি যাওয়ার পর পরশ তার পায়ে হ্যাঁচকা টান অনুভব করে এবং প্রায় সাথে সাথেই একটি মাত্র চিৎকার দিয়ে পানি নিচে তলিয়ে যায়। প্রথমে তার বন্ধুরা ভাবে পরশ হয়তো মজা করছে ভয় দেখানোর জন্য, কিন্তু যখন পরশ 2-3 মিনিট পেরিয়ে গেলেও পানির উপরে ওঠে না, তখন সবাই ভয় পায় এবং পরশকে খুঁজতে থাকে। কেউ তাকে খুঁজে পায় না। পরশের পরিবারে ব্যাপারটি জানানো হলে তারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আসে। ডুবুরি খুঁজতে শুরু করে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পানি অস্বচ্ছ ছিল। পানি নিচে ডুবুরিটা দেখতে সমস্যা বোধ করছিল। আবার অন্ধকার হয়ে আসছিল, কারণ দুপুরের এই ঘটনা ঘটার পর থেকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ডুবুরিরা শেষ একবার চেষ্টা করবে বলে ঠিক করে। তারা এবার একটি মরদেহ খুঁজে পায়, যেটি ছিল পরশের। যেখানে পরশ ডুবে গিয়েছিল তার 5 থেকে 6 হাত দূরে লাশটি পাওয়া যায়। লাশটি বসা অবস্থাতে মাটির সাথে লেগেছিল। কেউ যেন তাকে কাদার সাথে চেপে বসিয়ে দিয়েছে। ডুবুরি যেমনি লাশটি পানির ওপরে তুলল, কেন জানি তখনই অদ্ভুত একটি ঘটনা ঘটে। যখনই পরশের মরদেহ পানি থেকে নৌকায় তোলা হয়, তখনই পানির নিচ থেকে অনেকগুলো সাপ পানির উপরে এসে সাঁতার কাটতে শুরু করে। সবাই হঠাৎ এতগুলো সাপ চলে আসাতে ঘাবড়ে যায়। পরবর্তীতে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। ছোট নানি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তার এত আদরের ছেলে পরশ আর নেই। তিনি এটা মেনে নিতে পারছিলেন না। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিল। পরশকে জানাজা করিয়ে কবর দেয়া হয়। ছোট নানি তার স্বপ্নের কথা নিজের মধ্যে আর চেপে রাখতে পারেননি। তিনি তার পরিবারের সবাইকে এই ঘটনা প্রথম থেকে শেষ অবধি বলেন। তার পরিবারের সবাই এই ঘটনা শুনে একদম চমকে যায়।
পরবর্তীতে ছোট রানীকে একটি কবিরাজ দেখানো হলে কবিরাজ যা বলে তা শুনে সবার আত্মা শুকিয়ে যায়। কবিরাজ